করলাম। আজকে আমাদের 5 নাম্বার লেকচার। এটাও আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান পরিচিতির উপরে হচ্ছে। সৃজনশীল সমস্যা 3 প্রথমেই দেওয়া আছে আজকে। জনাব ওয়ার্ষা 1 মার্চ 2015 তারিখে নগদ 50,000 টাকা ও 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। অর্থাৎ উনি নগদ টাকা নিয়েছে 5,000 আর 10,000 টাকার আসবাবপত্র, এটা নিয়ে সে ব্যবসাটা শুরু করেছে। প্রতিষ্ঠানে মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ ছিল: ধারে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়, ভাড়া পাওয়া গেল, বাকিতে আসবাবপত্র ক্রয়, শিক্ষানবিশ ভাতা প্রদান, নগদ উত্তোলন। তো এই যে কয়েকটি লেনদেন আমরা দেখতেছি, 7টা লেনদেন আছে মোট। এটা কিন্তু একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, অর্থাৎ সেবাধর্মী নয়। এরা পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা বাণিজ্য করে, এজন্য এটাকে আমরা বলে থাকি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তো কতে বলা হচ্ছে উপর্যুক্ত তথ্যের সাহায্যে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এটা একটা ছোট তালিকা করে দেওয়া আছে, তোমরা নিচে দেখবে। আমি শুধু কোশ্চেনটা দেখে আমি একটু বলে দিই। প্রারম্ভিক মূলধন মানে হলো মালিক যেটা দিয়েছে 1 তারিখে সেটাকে বোঝানো হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নগদ টাকা দিয়েছে 5,000 আর সে আসবাবপত্র এনেছে 10,000। এইটাই হবে তার প্রারম্ভিক মূলধন, অর্থাৎ 15,000 টাকা। তোমরা সমাধানটা একটু দেখতে পারো। জনাব ওয়াসা এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখানে বিবরণ আর টাকা লেখা আছে। মোট প্রারম্ভিক মূলধন 15,000 টাকা। তো তোমরা এখানে আরেকটা কলাম করতে পারো, তারিখ যেহেতু আমাদের অঙ্কে দেওয়া ছিল, তাহলে তারিখের জন্য একটি ছোট্ট কলাম তুমি রাখতে পারো, তারিখ লিখে, তারপরে বিবরণ, তারপরে টাকা। এই জিনিসটা যেন মনে থাকে। আবার এইরকম প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলে যদি 1 তারিখ ব্যতীত অন্য কোনো তারিখে আবার মূলধন থাকে, সেটা কিন্তু প্রারম্ভিক মূলধনের মধ্যে আনবা না, কারণ তোমাকে বলা হয়েছে প্রারম্ভিক মূলধন। আরেকটা জিনিস হলো, যদি তার মোট মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলে, তখন কিন্তু প্রারম্ভিকের সাথে বছরের অন্য কোনো সময়ে যদি কোনো মূলধন দিয়ে থাকে সেটাও যোগ করে নিতে হবে। তাহলে খেয়াল করতে হবে, আমাকে কি তারা প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলেছে, না মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে, না মোট মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আরেকটা শব্দ আমাদের সৃষ্টি হয় অনেক সময়, স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় কিন্তু আরেকটা ভিন্ন জিনিস। সেখানে প্রতিষ্ঠানের আয়গুলিকে যোগ করতে হবে, আবার ব্যয়গুলিকে বিয়োগ করে দিতে হবে, সাথে উত্তোলনও বিয়োগ করতে হবে। তো আমাদের আজকের আলোচনায় ছিল প্রারম্ভিক মূলধন নির্ণয়। এজন্য 1 তারিখে যে মূলধনগুলো ছিল শুধুমাত্র সেই মূলধনগুলিকেই প্রারম্ভিক মূলধন হিসাবে আনা হয়েছে। হতে বলা হচ্ছে 15, 25, 30 ও 31 তারিখ 4টি লেনদেনের কথা বলা হচ্ছে। হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিন্যাস করে দেখাও। অর্থাৎ এই 4 তারিখের যে লেনদেন, 4টা লেনদেন, এগুলির আমরা হিসাব খাত নির্ণয় করব এবং ওদের শ্রেণী বিভাগ দেখাবো। এটা এর মধ্যে তোমরা অবশ্যই করে নিয়েছো অনেকবারই, অনেকগুলো অঙ্কে, বা তোমরা এমনি পারো এটা, তাও আমরা একটু দেখাচ্ছি। মার্চ মাসের 15 তারিখ, এখানে একটা পক্ষ হলো নগদান আর একটা পক্ষ হলো ভাড়া আয়। অর্থাৎ ভাড়া সে দেয় নাই, ভাড়া পেয়েছে, অর্থাৎ তার নিজের ঘর অন্যের কাছে ভাড়া দিয়ে আয় করেছে। তাহলে একটা পক্ষ হলো সম্পদ আধুনিকে, আর একটা পক্ষ হবে আয়। আর মার্চ মাসে 25 তারিখ, একটা পক্ষ আসবাবপত্র আর একটা পক্ষ প্রদেয় হিসাব। তার মানে হলো ধারে আসবাবপত্র ক্রয় বোঝানো হচ্ছে। তো আসবাবপত্র হলো আমাদের সম্পদ, আর প্রদেয় হিসাবটা হলো আমাদের দায়, যেহেতু টাকাগুলো পরবর্তীতে তাকে দিতে হবে। 30 তারিখ, শিক্ষানবিশ ভাতা। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে অনেক লোক কাজকর্ম শিখতে আসে, আবার তো এদেরকে আমরা কিছু ভাতা দিতে হয়, খরচাদি হাতে দিতে হয়, অর্থাৎ এটা প্রতিষ্ঠানের ব্যয়। আরেকটা পক্ষ নগদান হিসাব। তো শিক্ষানবিশ ভাতা এটা হলো আধুনিকে ব্যয় হিসাব, আর নগদান হিসাবটা হলো সম্পদ। মার্চের 31 তারিখ উত্তোলন হিসাব, আরেকটা হবে নগদান। উত্তোলনটা যেহেতু মালিকের সাথে সম্পর্কিত, কারণ মালিক ব্যতীত অন্য কারো জন্য এই উত্তোলন শব্দটি ব্যবহৃত হবে না।
মালিক ব্যতীত অন্য কেউ যদি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা পয়সা বা পণ্য নিয়ে যায়, সেটা কিন্তু চুরি হইতে পারে অথবা কোনোভাবে তছরূপ হইতে পারে, কিন্তু উত্তোলন হবে না। উত্তোলন শব্দটা শুধুমাত্র মালিকের জন্য, অথবা বলতে পারি মালিকের আদেশে যদি প্রতিষ্ঠান কোনো খরচ করে সেটাও কিন্তু উত্তোলন। তাহলে এই উত্তোলন মালিকানা সত্ত্ব হিসাব, আর নগদান হিসাবটা হলো সম্পদ হিসাব। এরপরে গতে বলা ছিল আজকে ১, ২, ৭ ও ১৫ তারিখের লেনদেনগুলোর মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব। এখানেও ৪টা লেনদেন, ১, ২, ৭ এবং ১৫ তারিখ। এই ৪টি লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব, তবে এটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে, অথবা বলতে পারি আমরা যেটা আমাদের অঙ্কের দেখানো হয় সেভাবে দেখানো হয়েছে। ১ তারিখ এখানে সম্পদের যে কলামটা আছে গতদিন আলোচনায় বলেছিলাম আজকে ২টা ভাগে ভাগ করা হয়েছে। দ্যাট ইজ আমাদেরকে যে তারিখগুলোর কথা তারা বলেছে ওই তারিখগুলোর মধ্যে ২ ধরনের সম্পদ আমাদের আছে। একটা হলো নগদ আর একটা হলো আসবাবপত্র। আর দায় ও মালিকানা সত্ত্ব এখানে ২টা ভাগ হয়েছে, একটা হলো প্রদেয় হিসাব আর একটা হলো মূলধন হিসাব। আর এমনি সমীকরণের এই যে অঙ্কের যে প্রভাব, এটার জন্য প্রথমে ছকটাকে 4টি ভাগে ভাগ করতে হবে। একটা হলো তারিখ, একটা সম্পদ, একটা দায় মালিকানা আর একটা হলো মন্তব্য। তারপরে সম্পদ এবং দায় মালিকানাকে লেনদেনের অবস্থা বুঝে আমাদেরকে শ্রেণী বিভাগ করতে হয়। ওকে, তাহলে সম্পদ হলো 2 ভাগে ভাগ করা হয়েছে, নগদ আর আসবাবপত্র। তো মার্চের 1 তারিখ সে নগদ টাকা দিয়েছে আর আসবাবপত্র দিয়েছে, এই জন্য 2টা সম্পদের ঘরে বসলো। আর এই টাকাগুলো যেহেতু মালিক দিয়েছে এজন্য এগুলি হয়ে গেল আমাদের মূলধন। তো এখানে আসলে এটা মূলধন শব্দ না লিখে তোমরা মালিকানা সত্ত্ব লিখবা। মূলধন না লিখে মালিকানা সত্ত্ব লিখবা, কারণ মূলধন লিখলে শুধুমাত্র মালিকের টাকাকে বোঝানো হয়, which provided by owner from his own fund, that is called capital। আর আমরা যেহেতু এখানে পণ্য ক্রয় এবং বিক্রয়কেও যোগ বিয়োগ করেছি দেখতে পাচ্ছি, তাহলে এখানে কিন্তু আসলে কলামটা মূলধন লিখা আমার ব্যক্তিগত মতামত অনুসারে ঠিক নয়, কিন্তু তোমাদের কলেজ দিয়েছে এজন্য এটাকে আমি রাখতেছি। তবে আমার ব্যক্তিগত মত হইলো এটা মূলধন না, কারণ মূলধন হলো, আমি আবার রিপিট করতেছি, যেটা মালিক তার ব্যক্তিগত তহবিলের টাকা, ব্যক্তিগত যে কোনো টাকা কারবারকে প্রোভাইড করবে দিবে, সেটা কি বলা হবে আসলে মূলধন। আর যেহেতু সমীকরণে আমরা মূলধনের সাথে আমাদের প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়গুলিকে যোগ এবং বিয়োগ করে দেই, তাহলে এটা আসলেই হওয়া উচিত মালিকানা সত্ত্ব। তোমরা এই জিনিসটা একটু কারেকশন করে নেবা। আচ্ছা, 2 তারিখ আমাদের প্রদেয় হিসাবের ঘরে 50,000 আর মূলধন থেকে বিয়োগ করা হয়েছে 50,000। তাহলে এইখানে আমাদের মন্তব্যের ঘরে পণ্য ক্রয় লেখা আছে, তবে লেনদেনের যে অবস্থা, যে ঘরগুলিতে লেনদেনটি বসলো সেটা পর্যালোচনা করলে দেখা যায় আসলে এটা ধারে পণ্য ক্রয় বোঝাচ্ছে, কারণ প্রদেয় হিসাবের ঘরে বসার মানে হলো ধারে, আর মূলধন থেকে বাদ হয়ে গেছে কারণ এটা ব্যয়, ব্যয় হলে আমাদের মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়। 7 তারিখ নগদের ঘরে 45,000 টাকা বসানো হয়েছে, আর মূলধনের যে ঘরটা তারা এখন শো করতেছে মালিকানা সত্ত্ব, সেখানে 45,000 টাকা যোগ হিসাবে আছে, দ্যাট ইজ পণ্য বিক্রয়। এবং কিছু না বললেও বুঝতে হবে এটা হবে নগদে পণ্য বিক্রয় বোঝানো হচ্ছে। মার্চ মাসের 15 তারিখ নগদ কলামে যোগ অবস্থায় আছে 10,000 আর মালিকানা সত্ত্বের কলামেও যোগ অবস্থায় আছে 10,000। তাহলে এই অবস্থায় মন্তব্যের ঘরে লেখা হয়েছে ভাড়া আয়, তার মানে আমরা যে ঘর ভাড়া পেয়েছি সেটা। তারপরে এগুলি কালান্তিক পদ্ধতি অনুসারে যোগ বিয়োগ করে দেখানো হয়েছে। তোমাদেরকে গতদিন আমি বলেছিলাম তোমরা প্রথম লেনদেনটার পরবর্তীতে যে লেনদেনগুলো লিখবে তারপর ওগুলা যোগ বিয়োগ করে নামানোর পর তারপরে বর্তমান যে তারিখ সেই তারিখের লেনদেনটা লিখে আবার যোগ বিয়োগ করবে, আবার নামাবে, আবার লেনদেন লিখবে, আবার যোগ বিয়োগ করবে, আবার নামাবে। এটাকে বলা হবে পারপিচুয়াল সিস্টেম, অর্থাৎ চলমান জের, অথবা বলতে পারি আমরা নিত্য জের পদ্ধতি, দৈনিক জের পদ্ধতি। তো ওই পদ্ধতির সুবিধা হলো প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার পর আমরা জানতে পারি আমাদের সমীকরণের প্রভাব ঠিক আছে কি না।
আর কালান্তিক পদ্ধতি যেটা তোমাদেরকে বারবার উপস্থাপন করা হচ্ছে, এটাতে আসলে জানার সুযোগ কম। আমি শুধুমাত্র সময়ের শেষে বুঝতে পারবো যে আমার সমীকরণ ঠিক হয়েছে কি না। ওকে, তোমরা আমি দ্বিতীয় কথা যেটা বললাম, অর্থাৎ পারপেচুয়াল সিস্টেম, সেটাও অ্যাপ্লাই করতে পারো এবং আমার কাছে ওইটাই অধিক গ্রহণীয়। যদি কখনো ফ্রন্ট ক্লাস নিতে পারি, আল্লাহ তৌফিক দেয়, যদি এই অবস্থাটা কেটে যায় বৈশ্বিক মহামারী, তাহলে তোমাদেরকে আমি সেটা বোর্ডে দেখাবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আজকের সৃজনশীল সমস্যা 4, অসীম ট্রেডার্সের 2018 সালের মার্চ মাসে সংগঠিত লেনদেন সমূহ নিম্নে উপস্থাপন করা হলো। মার্চ মাসের 1 তারিখ অসীম ট্রেডার্স নগদ 50,000 টাকা, শব্দ হচ্ছে বাবাজি, একটু কে যেন একটু শব্দ করতেছ, মাইকটা মিউট করে দাও, শব্দ হচ্ছে, মাইকটা মিউট করে দাও। অসীম ট্রেডার্স নগদ 50,000 টাকা, ব্যাংকে জমা 45,000 টাকা, 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসাটা আরম্ভ করলেন। তার মানে সে ঋণও নিয়েছে। অনিতার নিকট পণ্য বিক্রয়, এরপরে আছে এই অনিতার নিকট পণ্য বিক্রয়, মানে যেহেতু নাম উল্লেখ আছে বা প্রতিষ্ঠানের নামও যদি উল্লেখ থাকে, সেখানে যদি নগদ কথা উল্লেখ না থাকে, তাহলে এটাকে ধারে পণ্য বিক্রয় হিসাবে গণ্য করতে হবে। এভাবে যে কোনো লেনদেনের পাশে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তাহলে ওখানে দেখতে হবে এটা ধারে হিসাবে গণ্য হবে। আর ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকার পর যদি নগদ শব্দে স্পষ্ট উল্লেখ থাকে, তখনই শুধু এটা নগদে গণ্য হবে। আর যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে, শুধু বিক্রয় বা শুধু ক্রয় থাকে, তখনও আমরা নগদ লেনদেন হিসাবে গণ্য করব। আমি এখানে আরেকবার রিপিট করি, যদি কোনো লেনদেনে শুধু নাম উল্লেখ থাকে বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তখন বুঝতে হবে ধারে। যদি কোনো লেনদেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকার পর আবার নগদ শব্দ উল্লেখ থাকে, তাহলে বুঝতে হবে লেনদেনটি নগদে হচ্ছে। আর কোনো লেনদেনে যদি কোনো প্রতিষ্ঠানের নাম, ব্যক্তির নাম, নগদ কিছুই উল্লেখ না থাকে, তাহলে বুঝতে হবে আবার নগদে সংগঠিত হচ্ছে। যেমন যদি আমরা বলতে পারি অনিতার নিকট পণ্য বিক্রয়, এখানে অনিতার নিকট শব্দটা বাদ দিয়ে আমরা যদি বলি পণ্য বিক্রয় বা শুধু বিক্রয়, তাহলে বুঝতে হবে এই লেনদেনটি নগদে হচ্ছে। এটাকে ধারে কল্পনা করবা না কখনো। যাক, 7 তারিখ মনিরের নিকট হইতে ধারে পণ্য ক্রয়, তাই এটা স্পষ্ট বলেও দিয়েছে ধারে পণ্য ক্রয়। ধারে শব্দটা না বললেও মনিরের নিকট হইতে পণ্য ক্রয় বললে আমরা ধারে বুঝতাম। নগদে বিক্রয়, তারপরে অনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল, বিনামূল্যে পণ্য বিতরণ, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। এই কয়েকটি লেনদেন, তাহলে দেখা যাচ্ছে এখানে আছে আমাদের 60টি লেনদেন। অসীম ট্রেডার্সের নিকট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। অসীম ট্রেডার্সের অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, মানে তারা কত টাকার পণ্য ক্রয় করলো, এটাই আমাদেরকে প্রথমে জানতে চাচ্ছে। তাহলে আমরা এখানে যদি দেখি 7 তারিখে একটা পণ্য ক্রয় আছে 25,000, তারপরে আর কিছুই নাই। 19 তারিখে আছে বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে এই বিতরণটা আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিলেই আমরা পাবো আমাদের নিট ক্রয়ের পরিমাণ কত। তো এইখানে যে অর্থে আমরা ক্রয় বুঝাচ্ছি, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় কত। এমনি তো আমরা ক্রয় করেছি মোট 25,000 টাকা, এটাই শুধু আমাদের ক্রয়। কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে ক্রয় হিসাব যেটা বা নিট ক্রয় বলতে আমরা যেটা বুঝি, সেটা হলো বিক্রয়ের উদ্দেশ্যে তাহলে ক্রয় করলাম কত। কিনেছি 25,000, কিন্তু বিনামূল্যে বিতরণ করে দিয়েছি 4,000, তাহলে আমাদের পণ্য বিক্রয়ের জন্য আমাদের হাতে থাকলো আর 21,000 টাকা। একটু ইয়েগুলা সাউন্ডগুলা মিউট করে দাও বাবজান, সাউন্ডগুলা মিউট করে দাও, তাহলে ক্লাসগুলো তোমাদের সুবিধা হবে বুঝতে, আর আমাকে পরে কোশ্চেন করবার সময় দিব আমি। তো এখানে যেটা কথে বলা হচ্ছে অসীম ট্রেডার্সের নেট ক্রয়ের পরিমাণ, যেটা আমি তোমাদেরকে বললাম, এখানেও তুমি একটা তারিখের কলাম দিতে পারো আর বিবরণ আর টাকা, আর না হয় যেভাবে উপস্থাপন করা আছে এটাও রাইট, শুধু প্রতিষ্ঠানের নাম লিখবা, অসীম ট্রেডার্সের নেট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তো এই পণ্য ক্রয় আছে বাদ বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে 21,000 টাকাই হলো আমাদের নেট ক্রয়।
খতে বলা ছিল উপযুক্ত লেনদেনগুলোর হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করে দেখাও। এটা আমাদের আজকের আরেকটা অঙ্ক একই আলোচনায় ছিল। তো এখানে হয়তো একটু হিসাব খাতগুলির একটু কিছুটা ভিন্নতা থাকতে পারে। যেমন 1 তারিখের লেনদেনে নগদান হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব, আরেকটা নতুন হিসাব আসলো ঋণ হিসাব। কারণ প্রতিষ্ঠান শুরুর দিন এই ব্যক্তি কিছু ঋণ নিয়েছে। এখানে একটু বলি, ঋণটা যদি সে আবার ব্যক্তিগতভাবে গ্রহণ করতো মালিক, তাহলে কিন্তু ঋণ হিসাব এখানে আসতো না খাত। কারণ তখন ঋণের টাকাটা মালিক পরিশোধ করবে ওই ব্যক্তিকে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিশোধ করার প্রয়োজন হতো না। আর এখন যেহেতু আমাদের প্রতিষ্ঠানের খাতায় ঋণ হিসাব নামে একটি খাত খোলা হয়েছে, তার মানে ঋণের টাকা প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে, মালিককে নয়। এই কারণে ঋণ হিসাব আসলো। তো পরীক্ষার খাতায় তোমরা মাঝে মধ্যে একটু খেয়াল করবা, অনেক সময় দিয়ে লিখে দিতে পারে ঋণ, ব্যক্তিগত ঋণ নেওয়া হলো, তখন ব্যক্তিগত ঋণের টাকা কিন্তু এখানে আসবে না। তবে ঋণের যে পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকা নগদের সাথে যোগ করে দেখাতে হবে। কারণ নগদান বলতে তার নিজস্ব তহবিলের টাকা এবং ওই যে বন্ধু বা আত্মীয় স্বজন বা কোনো প্রতিষ্ঠান থেকে যে ঋণ নিয়েছে, সে ঋণটাও নগদের মধ্যে যোগ করে কারবারে চলে আসবে। তবে বিপরীতে ঋণ হিসাব শব্দটা থাকবে না, থাকবে মূলধন হিসাব। কারণ যেহেতু ঋণ পরিশোধের দায়িত্ব মালিক নিচ্ছে। আর এখন যেভাবে হিসাব খাত খোলা হলো, এর দ্বারা বোঝা যাচ্ছে ঋণ পরিশোধের দায়িত্ব প্রতিষ্ঠানের। তাহলে নগদান হিসাবটা হলো সম্পদ, ব্যাংক হিসাব সম্পদ, মূলধন হিসাব মালিকানা সত্ত্ব, আর ঋণ হিসাব হলো আধুনিকের দায়। 5 তারিখ প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব, তার মানে আমরা ধারে পণ্যটা বিক্রয় করেছিলাম, এজন্য প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবের সাথে একটু হাইপেন দিয়ে তুমি নাম লিখে দিতে পারো, যার নিকট ধারে বিক্রয় করা হয়েছে অনিতা। তাহলে তুমি এখানে লিখে দিবা যে প্রাপ্য হিসাব, একটু হাইপেন দিয়ে লিখবা, ড্যাশ চিহ্ন দিয়ে একটা লিখবা, হাইপেন একটা দিবা, প্রাপ্য হিসাব অনিতা, এই নাম লিখে দিবা। কারণ হলো যদি আমরা প্রাপ্য হিসাবের সাথে নাম না লিখি, তাহলে আমাদের প্রতিষ্ঠানে তো অনেক প্রাপ্য হিসাব সৃষ্টি হবে, আমরা অনেকের কাছেই ধারে বিক্রয় করব, তাহলে এই প্রাপ্য হিসাব কে, এটা আমাদের পক্ষে বোঝা একটু কঠিন হয়ে যাবে। এজন্য প্রাপ্য হিসাব একটু হাইপেন দিয়ে লিখবা অনিতা, যেহেতু নামটা আছে। আর যদি কোনো সমস্যার মধ্যে নাম না থাকে, তাহলে তুমি নাম ব্যবহার করবা না, শুধু প্রাপ্য হিসাব লিখবা। এখন যেহেতু লিখার একটু সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, এ বাবজান কথা বলবে না, তাহলে এখন যেহেতু তারা একটু সুযোগ দিয়েছে, তাহলে তুমি লিখবা প্রাপ্য হিসাব অনিতা আর বিক্রয় হিসাব। তাহলে প্রাপ্য হিসাবটা হলো সম্পদ আর বিক্রয় হিসাব হলো আয়। 7 তারিখ ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, এখানেও ধারে ক্রয়, তবে ধারে ক্রয়ের এখানেও প্রদেয় হিসাবের সাথে তুমি নামটা দিয়ে দিবা, কারণ আমাদের মনিরের নিকট হইতে ক্রয়, তাহলে তুমি লিখবা খাতগুলির মধ্যে একটা হবে ক্রয় হিসাব আর একটা হবে প্রদেয় হিসাব মনির। তাহলে এখানে ক্রয় হিসাবটা হবে ব্যয় আর প্রদেয় হিসাবটা হবে দায় আধুনিকে। 9 তারিখ নগদান হিসাব আর বিক্রয় হিসাব, নগদে পণ্য বিক্রয় ছিল, নগদান হিসাবটা আমাদের সম্পদ আধুনিকে, বিক্রয় হিসাব হলো আয়। মার্চের 18 তারিখ ব্যাংক হিসাব আর প্রাপ্য হিসাব, তার মানে কি 18 তারিখের লেনদেনটি একটু দেখো। অনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল, অর্থাৎ আমরা যে অনিতার কাছে বিক্রয় করেছিলাম, সে আমাদেরকে এখন দাগ কাটা চেকের মাধ্যমে টাকাটা দিয়েছে। দাগ কাটা চেক, যারা কমার্সে ছিল তারা অবশ্যই বুঝো, চেকের উপরে বাম কর্নারে দাগ কেটে দুইটা লাইন দিয়ে একটা লিখে দিতে হয়, কিছু একটা অ্যাকাউন্ট পে অথবা একটা কিছু, তাহলে সেই চেকটাকে বলা হচ্ছে দাগ কাটা চেক। এই চেক তুমি সরাসরি ব্যাংক থেকে টাকা তুলতে পারবা না, এই চেকটা অবশ্যই তোমার ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, আর সেই অ্যাকাউন্টে নিয়ে চেকটা জমা দিবা, তারপরে ব্যাংক টাকাটা আদায় করবে, তুমি পরবর্তীতে তোমার চেকের টাকাটা তুলে নিবা। তাহলে এই জন্যই যেহেতু আমরা চেকটা ব্যাংকে জমা দিতে হচ্ছে, তাহলে এই টাকাটা কোনোভাবেই আমাদের নগদে আসতেছে না এই মুহূর্তে, এই জন্য আমরা লিখতেছি ব্যাংক হিসাব আর
প্রাপ্য হিসাব একটু হাইফেন দিয়ে অনিতা আবার লিখে দিবা। যদি তুমি প্রাপ্য হিসাবের উপরেও অনিতা শব্দ লিখো, প্রাপ্য হিসাব হাইফেন দিয়ে অনিতা, তাহলে এখানেও লিখবা ব্যাংক হিসাব আর প্রাপ্য হিসাব অনিতা। কার মাইক্রোফোনে একটু ডিস্টার্ব করে বাবজান, একটু বন্ধ করে দাও। তাহলে ক্লাসগুলো খুব সুন্দর হবে, তোমাদের সবার পক্ষে বোঝার সুবিধা হবে। তো ব্যাংক হিসাব হলো সম্পদ, প্রাপ্য হিসাব অনিতা এটাও সম্পদ। এখানে প্রাপ্য হিসাব অনিতা সম্পদ হ্রাস পাচ্ছে। 19 তারিখ বিজ্ঞাপন হিসাব, ক্রয় হিসাব। কেন? আমরা কিছু পণ্য বিনামূল্যে বিতরণ করে দিয়েছি প্রচারের জন্য, আমাদের পণ্যের গুণাগুণ যাতে লোকজন বুঝতে পারে সেজন্য। এজন্য যেহেতু বিনামূল্যে প্রচারের জন্য দিলাম, এটাকে বলা হচ্ছে বিজ্ঞাপন হিসাব, বা অনেকে বিজ্ঞাপন ব্যয়ও লিখতে পারো, বিজ্ঞাপন ব্যয় হিসাবও লিখতে পারো। আর যেহেতু আমাদের নগদ টাকা যাচ্ছে না, এটা আমাদের ক্রয় থেকে যাচ্ছে, যে পণ্যগুলো আমরা কিনেছিলাম, এজন্য ক্রয় হিসাব এখানে ব্যয় বোঝাচ্ছে, তবে ক্রয় হ্রাস পাবে, ব্যয় হ্রাস পাবে। 31শে মার্চ তারিখে ব্যাংক হিসাব আর ব্যাংক সুদ হিসাব, অর্থাৎ ব্যাংক আমাদেরকে যে সুদ দিল 31শে মার্চ তারিখে, দেখো লেনদেনটি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। ব্যাংক সুদ মঞ্জুর করলে কিন্তু আমাদেরকে দিয়ে যাবে না, ব্যাংক এটাকে কি করবে, আমাদের যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে জমা করবে, তাহলে আমাদের টাকাটা আবার ব্যাংকেই গ্রহণ করতেছে। এজন্য ব্যাংকে আমাদের টাকা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমরা লিখতেছি একটা পক্ষ ব্যাংক হিসাব আর একটা পক্ষ ব্যাংক সুদ হিসাব, অথবা ব্যাংক সুদ আয় হিসাবও তুমি লিখতে পারো। আবার রিপিট করতেছি, ব্যাংক সুদ আয় হিসাব অথবা শুধু সুদ আয় হিসাব, এটাও তুমি লিখে দিতে পারবা। তাহলে ব্যাংক হিসাবটা হলো সম্পদ, আর সুদ আয় হিসাব বা ব্যাংক সুদ হিসাব এটা আমাদের আয় বোঝাচ্ছে, এজন্য এটা এই মুহূর্তে আয়। আর যদি ব্যাংকের কাছে আমরা সুদ পরিশোধ করি কখনো, তখন হবে ব্যাংক সুদ হিসাব, ওটা ব্যয় হবে, তখন এই লাইনটা আবার উপরে চলে যাবে, তখন ব্যাংক হিসাবটা নিচে নামবে। অর্থাৎ ব্যাংক আমাদের কাছ থেকে সুদের টাকা যদি কর্তন করে নেয়। হিসাব সমীকরণের উপর প্রভাব দেখানো হয়েছে। দেখো এখানে সম্পদকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, আর দায় এবং মালিকানা সত্ত্ব এখানেও তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ঋণ, প্রদেয় হিসাব, আর একটা হবে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার হিসাব। কার মাইকটা বেশি ডিস্টার্ব করতেছে? আপনি সবার মাইকটা অফ করে দেন। তোমাদের মাইকগুলো খোলা রাখি, আমি মাঝে মধ্যে তোমাদের থেকে হয়তো কোশ্চেন নিব, কিন্তু তোমরা তো ডিস্টার্ব করতেছো। এই যে এক দুজন মাইক স্যার অন করিয়ে এরা কি কথা বুঝতেছে না? এরা কথা বুঝে না বললে হ্যাঁ, আমি কিন্তু রোলগুলো ট্রেস আউট করব পরবর্তীতে, করে কিন্তু আমি এগুলো ডিপার্টমেন্টে জমা করব। যারা মাইক অন রাখছো এরা মাইকগুলো বন্ধ করো একটু। আর কোন মাইক থেকে একটা বাসের শব্দ আসে, তুমি মাইকটা বন্ধ করে দাও। কার মাইক থেকে বাস, ট্রেন এগুলা হর্ন আসতেছে? রাতুল আর মিনহাজুর রহমান থেকে সাউন্ড আসতেছে। রাতুল আর কে? সাউন্ডগুলো একটু বন্ধ করো প্লিজ। রাতুল, মিনাজুর রহমান, আকিব, আচ্ছা আমি নামগুলো তিনজন লিখে দেখা রাখছি, স্যার। দেখো ওই একটা রাতুল, মিনাজুর রহমান, রিয়াজুল হক রাতুল, অভিজিৎ, আলামিন, মিনহাজ, আর কি বললাম? রাতুল, মিনহাজ, আলামিন। আর আলামিন, আমারটা বন্ধ স্যার। আবির হোসেন গুপ্ত, এ ভাই স্যার। আমারটা বন্ধ, ও আচ্ছা, আমার মাইক বন্ধ ছিল। এই এখন নামগুলো বন্ধ করো, কিন্তু এখন সবাই বন্ধ সবাই করো। বন্ধ করা। এই যে তিনটা চারটা নাম পেলাম এগুলো আমি কলেজে জমা দিব আজকে গিয়ে। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। মার্চের 1 তারিখ নগদ কলামে 90,000 দেখানো হয়েছে। তোমাকে শুরুতেই বলছিলাম ওই যে ঋণের টাকাটা নগদের সাথে যোগ হবে, আর আমাদের ব্যাংকে টাকা ছিল 45,000, এই ছিল সম্পদের দিকে। আর দায় এবং মালিকানা সত্ত্বের দিকে ঋণের ঘরে ওই যে ঋণ নিয়েছিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ঋণটা নেওয়া হয়েছে, প্রতিষ্ঠান পরিশোধ করবে, ঋণের ঘরে 40,000 আর মূলধন হবে 95,000। তাহলে মোট মন্তব্যের ঘরে মূলধন শব্দটা দেখানো হয়েছে। মার্চের 5 তারিখ এখানে বলা হচ্ছে প্রাপ্য হিসাবের ঘরে 35,000 আর মূলধনের ঘরে যোগ হবে 35,000, অর্থাৎ পণ্য বিক্রয় বোঝাচ্ছে ধারে, পণ্য বিক্রয় ধারে হয়েছে,
তো শুধু পণ্য বিক্রয় লিখলে হবে বা শুধু বিক্রয় লিখলেই হবে। 7 তারিখ 25,000 টাকা প্রদেয় হিসাবের ঘরে দায়ের দিকে, আর মূলধন থেকে মাইনাস করে দেয়া হয়েছে, এটা হলো পণ্য ক্রয় বা শুধু ক্রয় লিখো। মার্চের 9 তারিখ স্যার সমস্যা হচ্ছে মাইকটা অফ করতে, মিনাজুরকে বলেন। এই মিনহাজুর স্যার, মাইক অফ যাদের করো মাইক তোমার। অন ওরাও বুঝতে পারতেছে না, আপনি স্যার মিউট করে দেন। এরপরে 25,000 টাকা প্রদেয় হিসাবের ঘরে, আর একটা হলো তোমার পণ্য মূলধন বা স্বত্বাধিকারের ঘরে। মার্চের 9 তারিখ নগদ ঘরে 29,000 আর স্বত্বাধিকারের ঘরে 29,000 পণ্য বিক্রয়। 18 তারিখ ব্যাংকের ঘরে 10,000 আর সম্পদ প্রাপ্য হিসাব থেকে মাইনাস করা হয়েছে 10,000, মানে ওই যে প্রাপ্য হিসাব থেকে যে আমরা দাগ কাটা চেক পেয়েছি সেটাই দেখানো হচ্ছে 18 তারিখে। এজন্য কিন্তু আবার এটা মন্তব্যের ঘরে কিছু নাই, যেহেতু স্বত্বাধিকারের সাথে কোনো কিছু যোগ বিয়োগের কোনো ঘটনা ঘটে নাই। 19 তারিখ আমাদের বিনামূল্যে পণ্য বিতরণ, এটা একটু বুঝার বিষয় আছে, খেয়াল করো। এখানে মূলধনের ঘরে যোগ করা আছে প্রথমে 4,000, আবার বিয়োগ করা আছে 4,000। তো বলতে পারো কেন স্যার যোগ বিয়োগ? যোগ হয়েছে আমাদের বিনামূল্যে পণ্য বিতরণের কারণে ক্রয় হিসাব নামক ব্যয় হ্রাস পাচ্ছে। তো ব্যয় হ্রাস পাওয়ার মানে হলো স্বত্বাধিকার বেড়ে যাওয়া, তাহলে আমাদের 4,000 টাকার স্বত্বাধিকার বেড়ে যাচ্ছে, এজন্য 4,000 টাকা স্বত্বাধিকারের ঘরে যোগ চিহ্ন অবস্থায় আছে, মানে ব্র্যাকেট ছাড়া আছে। আবার বিজ্ঞাপন হিসাব বা বিনামূল্যে পণ্য বিতরণ, এটা আমাদের ব্যয় বুঝায়, যে কোনো ব্যয় স্বত্বাধিকার থেকে কি করতে হয়, বিয়োগ করতে হয়, এজন্য সেখানে আবার বিয়োগ চিহ্ন দিয়ে 4,000 আছে। তাহলে এটাও কিন্তু লেনদেন। আমরা লেনদেনের যে বৈশিষ্ট্যের কথা বলেছিলাম বা লেনদেন শনাক্তকরণের কথা বলেছিলাম সমীকরণ ভিত্তিক পদ্ধতিতে, যে একটি উপাদানের উপর দুইবার প্রভাব বিস্তার করলেও কিন্তু সেটা লেনদেন হয়ে যাবে, তারই একটা প্রমাণ তোমরা এখন পেয়েছো 19 তারিখে আজকের ঘটনায় বিনামূল্যে পণ্য বিতরণে। তাহলে সেখানে একদিকে আমাদের স্বত্বাধিকার বেড়ে গেছে। স্বত্বাধিকার কেন বেড়ে গেল? যেহেতু ক্রয় হিসাব নামক ব্যয়টা হ্রাস পাচ্ছে আর বিজ্ঞাপন নামক ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। তো ক্রয় হিসাব নামক ব্যয় হ্রাস পাওয়ার মানে হলো স্বত্বাধিকার বেড়ে যাচ্ছে, এজন্য 4,000 টাকা যোগ করা হয়েছে। আর বিজ্ঞাপন ব্যয় অথবা বিজ্ঞাপন হিসাব নামক 4,000 টাকা আমাদের ব্যয়কে বৃদ্ধি করতেছে, এজন্য সেখানে আমরা 4,000 টাকা বিয়োগ করে দেখালাম। 31শে মার্চ তারিখে ব্যাংকের ঘরে 1,000 টাকা যোগ অবস্থায় আছে, আবার মূলধন বা স্বত্বাধিকারের ঘরেও 1,000 টাকা যোগ করা আছে। এটার মানে হলো ব্যাংক যে সুদ মঞ্জুর করেছে সেই সুদের টাকা আমাদের ব্যাংকের টাকার পরিমাণকে বৃদ্ধি করে দিয়েছে, আবার স্বত্বাধিকারও বৃদ্ধি করে দিয়েছে। এরপরে যোগ বিয়োগ করে আমরা দেখলাম যে আমাদের মোটামুটি 2 লক্ষ টাকা সমান হয়ে গেছে। এরপর আজকের সৃজনশীল সমস্যা আরেকটি, জনাব নজরুল নগদ 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার পণ্যদ্রব্য ও 1 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে এখানে তিনটা জিনিস, নগদ, পণ্য আর ব্যাংক জমা, এই জিনিসগুলো নিয়েই তারা ব্যবসা আরম্ভ করতেছে বলতেছে। প্রথম মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ: চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে, বাকিতে পণ্য বিক্রয়, তারপরে আছে ভোক্তাদেরকে বিনামূল্যে পণ্য বিতরণ, ব্যাংক হইতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। এখানে একটু বলে রাখি 4 তারিখের যে ঘটনাটি, ব্যাংক হইতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন না বলে যদি শুধু বলতো ব্যাংক হইতে উত্তোলন, তাহলে কিন্তু এটা অফিসের প্রয়োজনে বোঝায়, সেটা এক ধরনের আমাদের লেনদেন হবে। আর এখন বলছে ব্যক্তিগত, মালিকের নিজস্ব প্রয়োজনে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে গেছে, এজন্য এই লেনদেনটা আমাদের কাছে আরেকটা প্রেক্ষাপট। এরপরে 5 নাম্বার, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো 1200 টাকা। এখানে বলা হচ্ছে জনাব নজরুলের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন নির্ণয়, তো প্রারম্ভিক মূলধন মানিতে হলো যে 1 তারিখে যে লেনদেনটা আছে সেখান থেকে আসবে, নগদ টাকা আছে, পণ্য আছে আর ব্যাংক জমা আছে, তাহলে এই তিনটির যোগফলই হবে তার প্রারম্ভিক মূলধন, দ্যাট ইজ 8 লাখ টাকা হয়ে যাবে।
এরপরে বলা হচ্ছে খতে 1 থেকে 4 পর্যন্ত লেনদেনগুলোর হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ 1 থেকে 4 অর্থাৎ 5 নাম্বারটি বাদ দিয়েছে আর শুরুরটা বাদ দিয়েছে। মাসের শেষে জনাব নজরুলের মালিকানা সত্ত্বের পরিমাণ, তোমাদেরকে আমি আজকের প্রথম আলোচনায় বলছিলাম যে মালিকানা সত্ত্বের পরিমাণ বলার মানে হলো মূলধনের সাথে আয় এবং ব্যয় এবং মালিকের উত্তোলন। মূলধন বলতে মূলত কি বোঝাচ্ছে? প্রারম্ভিক মূলধন বলতে 1 তারিখে যেটা দিয়েছিল মালিক তার নিজস্ব তহবিল থেকে, হ্যাঁ সেটা। তো এখন সমাধানটা দেখো, জনাব নজরুলের প্রারম্ভিক মূলধন নির্ণয়, তাহলে 3টাই আইটেম বললাম। নগদান হিসাব 5 লক্ষ টাকা, ক্রয় হিসাব 2 লাখ, ব্যাংক জমার উদ্বৃত্ত 1 লাখ, মোট হলো 8 লক্ষ টাকা। প্রারম্ভিক মূলধন আবারও বলছি, বুঝি নাই। ক্রয় হিসাবটা কেন আসলো? ক্রয় হিসাবটা ক্রয় মালিক দিয়েছে পণ্যগুলো, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিনে নাই, অর্থাৎ সে ব্যবসা যেদিন শুরু করবে তার টাকাই হয়তো 8 লক্ষ টাকা নিয়েই সে মনে করো রওনা দিয়েছিল বাসা থেকে, কিন্তু ব্যবসায়ের হাতে দেওয়ার আগে সে নিজেই পণ্যগুলো কিনে নিছে বাজার থেকে 2 লক্ষ টাকার, আবার নিজে গিয়েই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে ব্যবসায়ের নামে, বইটা এনে হয়তো ক্যাশিয়ারকে বুঝাই দিচ্ছে বা ম্যানেজারকে বুঝাই দিচ্ছে, আর ম্যানেজারকে 5 লক্ষ টাকা দিল নগদ। তাহলে ম্যানেজার কি কি পাইলো সেখান থেকে? মালিক থেকে নগদ টাকা পেয়েছে, ক্রয় হিসাব নামক কিছু পণ্য পেয়ে গেছে, আর ব্যাংকে জমার টাকাটার বইটা দিয়ে গেল যে এটা আমি জমা দিয়ে আসছি ব্যাংকের আছে প্রতিষ্ঠানের নামে, এটাও সে পেয়ে গেছে। অর্থাৎ ম্যানেজার বা অ্যাকাউন্ট্যান্ট যা যা পাবে তাই হিসাবের খাতায় লিখতে হবে। আর যদি মালিক এসে বলতো 8 লক্ষ টাকা দিয়ে গেলাম একত্রে, আপনি খরচ করবেন আপনার ইচ্ছা মতো, তাহলে সে লিখবে নগদান হিসাব আর মূলধন হিসাব। তখন তো সে আর খরচের কথা এখানে লিখবে না। যেমন এখন খরচটা করেছে মালিক, ব্যাংকে জমা দিয়েছে মালিক, দিয়ে এগুলো এনে বুঝাই দিচ্ছে। যেমন মনে করো তোমার ফাদার বা তোমাদের আব্বা তোমাকে 10,000 টাকা দিয়ে বললো তোমার জন্য বাজার করো, তাহলে তুমি কিন্তু টাকা পেয়েছো, বাজারের কিছু পাও নাই। আবার উনি 5,000 টাকা দিল তোমার জন্য একটা শার্ট পিস, একটা প্যান্ট পিস, আরো যা যা দরকার সেগুলো কিনে এনে বললো বাবজান এগুলো এখানে 4,000 টাকার জিনিস আছে, তাহলে তুমি মোট পেয়েছো 5,000 আর 4,000 9,000 টাকা। এই হলো হিসাব খাত তার হিসাবের ধরন। আচ্ছা, এরপরে হিসাব খাত খতে আছে এবং হিসাবের শ্রেণী বিভাগ সবই আধুনিক পদ্ধতিতে কথা বলা হচ্ছে ইদানিং। তাহলে এখানে 1 নম্বরে নগদান হিসাব একটা খাত, ক্রয় হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব। নগদানটা হলো সম্পদ, ক্রয় হিসাবটা হলো ব্যয়, ব্যাংক হিসাব ওইটা সম্পদ, আর মূলধন মালিকানা সত্ত্ব হিসাব। তারপরে 1 নাম্বার যেটা, দুইটাই 1 হয়ে গেছে কারণ প্রথমটাকেও 1 ধরছে আবার একটা 1 আছে। ক্রয় হিসাব, ব্যাংক হিসাব। ক্রয় হিসাবটা হলো যে চেকের মাধ্যমে যে পণ্যটা ক্রয় করলো, এজন্য ক্রয় হিসাব আসলো, এটা ব্যয় বোঝায় আধুনিকে। আর ব্যাংক হিসাব হলো আমাদের সম্পদ। 2 নাম্বার যে লেনদেন ছিল প্রাপ্য হিসাব আর হলো বিক্রয় হিসাব। প্রাপ্য হিসাবটা হলো সম্পদ, বিক্রয় হিসাব হলো আয়। এরপরে 3 তারিখ বা তারিখের গজতে আমি 3 তারিখই বলতেছি। বিজ্ঞাপন হিসাব, ক্রয় হিসাব। এখানে হলো যে বিনামূল্যে যে পণ্য বিতরণ করেছে, বিনামূল্যে পণ্য বিতরণ, সেখান থেকে আসলো বিজ্ঞাপন হিসাব। আর ক্রয় অর্থাৎ যে পণ্যগুলো কিনেছিলাম সেগুলাই আমরা বিতরণ করে দিচ্ছি, এজন্য বিজ্ঞাপন হিসাবও ব্যয়, ক্রয় হিসাবও ব্যয়। এটাই সমীকরণে কিন্তু মালিকানা সত্ত্বের উপরে 2 বার প্রভাব বিস্তার করে এই জাতীয় লেনদেন। 4 নাম্বার বা 4 তারিখ উত্তোলন হিসাব। মালিক প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিলেই উত্তোলন হিসাব, তাহলে এটা হলো মালিকানা সত্ত্ব হিসাব আধুনিকে। আর টাকাটা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে মালিক, এজন্য হিসাবের নামটা আসলো ব্যাংক হিসাব, এটা আবার সম্পদ হিসাব। জনাব নজরুলের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, এটা একটু দেখো, এই অংশটাই আমাদের আজকের জন্য একেবারে নতুন মোটামুটি। এখানে দেখো মূলধনের 8 লক্ষ টাকা যেটা আমরা আমাদের ক অংশ থেকে পেয়েছি, ক অংশে এটা করা ছিল, তুমি এখানে ব্র্যাকেটে লিখে রাখতে পারো ইচ্ছা করলে, ক অংশ থেকে প্রাপ্ত। যোগ করা হয়েছে আয় সমূহ, এটা একটা হেডলাইন করে এর অধীনে এই লেনদেনগুলিতে আমাদের যে আয়গুলো ছিল সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। যেমন আমাদের বিক্রয় নামক আয় ছিল, তারপরে মনে করো আমাদের ব্যাংক সুদ নামক আয় ছিল, তাহলে এই দুইটাকে যোগ করে তারপরে নেওয়া হয়েছে ডান দিকের শেষ কলামে যেখানে 8 লক্ষ টাকা আছে, যোগ করে দেখো 8,71,200 টাকা। তারপরে বাদ দেয়া হয়েছে উত্তোলন, বাদ দেয়া হয়েছে
উত্তোলন, মালিক যে টাকাটা তুলে নিয়ে গেছে ব্যাংক থেকে, এটা বাদ দেওয়া হয়ে গেছে। তাহলে সৃষ্টি হলো 8,61,200 টাকা। তারপরে বিয়োগ করা হয়েছে ব্যয়সমূহ। এখানে একটু বলে রাখি, তুমি আগে ব্যয়গুলিও বাদ দিতে পারো, তারপরে উত্তোলন বাদ দিতে পারো, এই কাজটাও করতে পারো। তাহলে ব্যয়সমূহের মধ্যে প্রথমে ক্রয় একটা ব্যয় ছিল আমাদের, তবে ক্রয় থেকে ব্র্যাকেটে একটা বাদ দেওয়া হয়েছে 5,000। এটা হলো ক্রয় ছিল আমাদের 50, কিন্তু সাথে বিনামূল্যে পণ্য বিতরণ ছিল ওখানে 5,000। এই জন্য এটা লিখে নাই, ব্র্যাকেটে বাদ দিয়েছে। তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো, ক্রয়, আবার বিবরণের ঘরে লিখবা 50,000, তার নিচে লিখবা বাদ তোমার বিনামূল্যে পণ্য বিতরণ 5,000। তাহলে এই বিবরণের ঘরে বিয়োগ করে এখানে প্রথম কলামে আনবা 45,000 টাকা, এটা হলেও হবে। আর এখন হলো ব্র্যাকেটে বিয়োগ করে দেখাচ্ছে, তো এটা হয়তো আমাদের অনেকের পক্ষে একটু বোঝা কঠিন হয়ে যাবে। এজন্য তুমি ক্রয় বিবরণের ঘরে 50,000 টাকা লিখে তার নিচে লিখবা বাদ বিনামূল্যে পণ্য বিতরণ 5,000। এবার বাদ দিয়ে আমাদের যে ছকটা আছে তার প্রথম ঘরে আনবা এরকম 45,000। তারপরে এবার বিজ্ঞাপন, এটা একটা ব্যয়, এটা আবার আলাদাভাবে এখানে লেনদেন হিসাবে আসলো। তাহলে মোট বিয়োগ হয়ে যাবে আমাদের 50,000। এই 50,000 বিয়োগ করলে আমরা যেটা পেলাম 8,11,200। তাহলে এইটাই হইলো আমাদের মালিকানা সত্ত্ব। তার মানে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বললে অনেকে শুধু মূলধন নির্ণয় করে চলে আসবে, এই জিনিসটা কিন্তু করবা না। মালিকানা সত্ত্ব বলছে না, প্রারম্ভিক মূলধন বলছে না, মোট মূলধন বলছে, খেয়াল করে বাবাজি যোগ বিয়োগ করবা। আমি আবার রিপিট করতেছি, একটা হলো প্রারম্ভিক মূলধন, একটা হলো মোট মূলধন নির্ণয় করো, আর একটা হলো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তোমাকে খেয়াল করতে হবে তারা কোনটা বলেছে। আমি তোমাদেরকে কয়েক সেকেন্ড সময় দিব, কারো প্রশ্ন থাকলে করতে পারো। আজকের লেকচার মোটামুটি এখানে। ও আরেকটা একটা সমস্যা আছে, সরি। তাহলে আরেকটা সমস্যা আছে, এটা আমি তোমাদের সাথে শুধু ইয়েগুলো আলাপ করি। জুন মাসের শেষে মোট প্রদেয় হিসাবের পরিমাণ, প্রদেয় হিসাব মানে আমাদের যে ধারে ক্রয় বিক্রয় হয় পণ্য বা সেবা সেগুলির পরিমাণ, আর 1, 5, 10, 30 তারিখের লেনদেনগুলোর হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস, আবারও আধুনিক পদ্ধতি, এটা তোমাদের কাছে আর ডিসকাশনের অপেক্ষা রাখে না। আর 5, 20, 25, 27 তারিখের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও, এটাও তোমরা পারো। তাহলে ক অংশটা শুধু আমি একটু আলাপ করে দিই। এখানে আমাদের প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয়ের মধ্যে দেখো, ধারে পণ্য ক্রয় আছে আমাদের 60%। তাহলে কিভাবে ছিল লেনদেনটি একটু দেখো। এরশাদের নিকট পণ্য না, নাসরিনের নিকট হইতে পণ্য ক্রয় 10,000 টাকা, যার 40% নগদ। তো 40% যদি নগদে হয় তাহলে ধারে আছে কত, 60%। এই জন্য এই 10,000 টাকার 60% নেওয়া হয়েছে, দেখো 6,000 টাকা। আর 25 তারিখে আমরা ধারে সাপ্লাইজ কিনেছি, দেখো লেখা আছে ধারে সাপ্লাইজ। সাপ্লাইজ আমরা গতদিনে আলাপ করেছিলাম, অর্থাৎ আমার বিভিন্ন কাজে যে জিনিসগুলো লাগবে সেগুলাকে অ্যাকাউন্টিং এর ভাষায়, আমেরিকান ভাষায় সাপ্লাইজ বলে। তাহলে এই সাপ্লাই যে কিনেছি সেজন্য আমাদের একটা দায় সৃষ্টি হয়েছে, প্রদেয় হিসাব সৃষ্টি হয়েছে। তাহলে মোট প্রদেয় হিসাবের পরিমাণ হলো 5,000, সরি